নমস্কার বন্ধুরা, PSSM ত্রিপুরার পর্দায় আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আজকে যে বইটি আমি স্বাধ্যায় করব, কনভারসেশন উইথ মহাবতার বাবাজি, রিটেন বাই মাস্টার পল্লবী। তো আমি তৃতীয় অধ্যায়ে শেষ করেছিলাম। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছিলেন। আজকে শুরু করব চতুর্থ অধ্যায় থেকে। তো তৃতীয় অধ্যায়ের একটুখানি বলে নিই, সেটা ছিল পরম সত্যের উপলব্ধি। মহাবতার বাবাজি পল্লবীকে তার সত্য সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে অনেক জ্ঞান দিয়েছিলেন। সেখানে কি করে তিনি বাবাজি মহারাজ হয়েছিলেন, তার দীক্ষা, তার কর্ম, মানুষের ওপর তার দায়িত্ব এবং ভালোবাসা, প্রত্যেক মানুষকে কিভাবে আধ্যাত্মিক লাইনে অন্তর্গত করা যায়, সমস্ত মোটিভেশন কথা সেই তৃতীয় অধ্যায়ে সুন্দরভাবে গল্পের ছলে বইটাতে তুলে ধরা হয়েছে। আজকে আমি চতুর্থ অধ্যায়ে সেই মহামূল্যবান জ্ঞান আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই অধ্যায়টিও। তো এই অধ্যায়ের প্রথম যে চ্যাপ্টারের নাম সেটা হলো সিরিয়ন অগ্রদূত স্বপন, এক সমান্তরাল জীবনের অস্তিত্ব। তো এই সিরিয়ন ব্যাপারটা কি, কোন ডাইমেনশনের পরের থেকে সিরিয়ন বলা হয়, সিরিয়নে কারা থাকে এবং তাদের জীবনধারা কি, তারা আমাদের ইউনিভার্সের ওপরে, পৃথিবীর ওপরে কতটা দায়িত্ব বজায় রেখে আজও কাজ করে চলেছে, সেই সমস্ত জ্ঞানকে এত সুন্দরভাবে বইটাতে তুলে ধরা হয়েছে। যেমনই গল্প তেমনই আধ্যাত্মিক জ্ঞানের স্তরকে আরও ডেভেলপড করবে এই অধ্যায়ে, এই স্বাধ্যায়ে। আপনাদের সহযোগিতা এবং সঙ্গে পেয়ে আমি আমার উপস্থাপনা শুরু করছি। এখানে বাবাজি বলছে, পল্লবীকে বলছে, আমি দিবারাত্রি গভীর ধ্যানে মগ্ন থাকতাম। বাবাজি মহারাজও শুধুমাত্র বাবাজি মহারাজ হয়েছে তা নয়, তিনাকেও প্রচণ্ড ধ্যান, জ্ঞান, সাধ্যায়, গুরু সান্নিধ্যর মাধ্যমে এইগুলো উপলব্ধি করতে হয়েছে, তবেই কিন্তু বাবাজি মহারাজ হয়েছে। উপনিষদ পাঠের ফলে আমার দৃষ্টিশক্তি স্বচ্ছ থেকে স্বচ্ছতর হয়ে ওঠে, যা আমাকে এক শূন্যের স্থিতিতে পৌঁছে দেয়। শূন্যের স্থিতিতে আমরা কখন পৌঁছাবো? যখন আমরা গভীরতম ধ্যানে পৌঁছাবো, আমাদের ডিপ মেডিটেশনে আমরা যখনই পৌঁছাবো, তখন কিন্তু আমাদের শূন্য স্থিতি অবস্থাতে পৌঁছাতে পারি বা পৌঁছাই। ধ্যানী জ্ঞানী যারা, তারা কিন্তু এই অবস্থাতে পৌঁছান। যখন তুমি তোমার মন থেকে সকল জাগতিক মালিন্য দূর করে দেবে, তখনই প্রকৃত সত্য তোমার সামনে উন্মোচিত হবে। অর্থাৎ জাগতিক যে মালিন্য, আমরা যে পঞ্চভূতে আমাদের যে শরীরটা, যে আমাদের ইমোশনাল ব্যথা, সিম্প্যাথি, এই যে ব্যাপারগুলো রয়েছে, সেইগুলো থেকে, সেই স্তর থেকে যত সময় আমরা না বেরোচ্ছি, তত সময় কিন্তু শূন্য স্থিতিতে আমরা পৌঁছাতে পারবো না। তাই এই জাগতিক মালিন্য দূর করে তখনই সত্য তোমার সামনে উন্মোচিত হবে। সুন্দরভাবে বাবাজি পল্লবীকে এই কথাগুলো বলছে। সেই অবস্থায় স্থূল শরীরে থাকতে প্রায় ভুলেই গিয়েছিলাম। এই অবস্থা যখন আসে, যে মহান, যে জ্ঞানী গুণীর মধ্যে এই অবস্থা এসেছে, যে যোগী মহাপুরুষদের মধ্যে যে অবস্থা এসেছে, সেই অবস্থাতে কিন্তু শরীরের মধ্যেই এসেছে। অর্থাৎ তখন কিন্তু শরীরটা ছিল না, প্রায় শরীরটা না থাকার মতোই, এমনই একটা বোধি লাভ বলা যেতে পারে। তাই বাবাজি এখানে বলছে, শরীরের মধ্যে যে আমি রয়েছি সেই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম, কারণ ইতিমধ্যেই মনের অতল স্তরে আমার যাত্রা শুরু হয়ে গেছিল
মনের অতল স্তর, যে স্তরের কোনো পরিমাপ হয় না, যে স্তরটা ইউনিভার্সের সঙ্গে সমান ডিভাইনে কাজ করে, সেই স্তরে কিন্তু শরীর বলে কিছু থাকে না, শরীর বলে মনে থাকে না। সেই সুন্দর জ্ঞান মাস্টার পল্লবীকে যেমন মহাবতার বাবাজি দিচ্ছেন, সাধ্যায়ের মাধ্যমে কিন্তু আমরাও সেই জ্ঞান পাচ্ছি। বাবাজি মহারাজের যে দিব্য দর্শন ঘটেছে সেটাও সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এক জ্যোতির্বলয় তীব্র গতিতে অন্তরিক্ষের দিকে ধাবিত হলো এবং বেশ উপরে উঠে সেটি বিস্ফারিত হয়ে গেল। তা থেকে যে অনন্ত কিরণধারা উদ্ভাসিত হলো, তা চতুর্দিকে প্রসারিত হয়ে হালকা গোলাপি বর্ণের পদ্ম ফুলের আকৃতি ধারণ করলো। সম্পূর্ণ কথাগুলো বাবাজি মহারাজ পল্লবীজিকে বলছে। সেই অর্ধস্ফুটিত কমলের মধ্য থেকে বাবাজির সামনে ভগবান বুদ্ধ প্রকটিত হলো। বুদ্ধ তাহলে কোথায় থাকে, কোথায় সেই পদ্ম ফুল বা কোমলের স্থান? এই সাধ্যায়ের মাধ্যমেই আমরা বুঝতে পারছি সমস্ত কিছু আমাদের মধ্যেই আছে। আমাদেরকেই খুঁজে বের করতে হবে এই পদ্ম কোথায়, কোথায় বোধি, কোথায় বুদ্ধ। তাই এই সমস্ত কিছু জ্ঞান আমরা কখন পাব? শুধুমাত্র ধ্যান থেকেই আমরা এই সমস্ত কিছু জ্ঞান অর্জন করতে পারবো। আর সাধ্যায় আমাদের মার্গদর্শন। তাই প্রতিদিন অন্তত আমাদেরকে সাধ্যায় 1 ঘন্টা করে করতে হয়। অনেক কিছু জ্ঞানে অর্জন করার জন্য, অপরকে সাধ্যায় সম্বন্ধে বোঝানোর জন্য, অপরকে আনাপানাসতি ধ্যানকে কেন্দ্রভূত করার জন্য, তাকে সঠিক মার্গদর্শন করার জন্য সমস্ত কিছু কিন্তু আমাদের দ্বারাই অপরকে জ্ঞানের চক্ষু সামান্যতম হলেও খোলার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে। বুদ্ধদেব যখন বাবাজি মহারাজের সামনে প্রকটিত হলো, বাবাজি আপন আসন পরিত্যাগ করে দণ্ডায়মান হয়ে ভগবান বুদ্ধকে নতমস্তকে হৃদয়ের অপার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, সুন্দরভাবে প্রণাম করলেন। বুদ্ধদেব প্রশ্ন করল, বাবাজি মহারাজকে তখন বুদ্ধদেব প্রশ্ন করেছেন, এই জীবনে আপনার ভূমিকা কি? বিনম্রতাপূর্বক বাবাজি উত্তর দেন, দয়া করে এই বিষয়ে আমাকে মার্গদর্শন করান। অর্থাৎ বুদ্ধদেব নিজেই প্রশ্ন করেছিল যে এই জীবনে আপনার ভূমিকা কি? তো বাবাজি মহারাজ কিন্তু তখন বুদ্ধদেবের কাছে জানতে চাইলেন যে এই জীবনে আমাকে জানান, আমাকে মার্গদর্শন করান, আমার কি কাজ? তো তারপরে যেটা বলছেন, আপনি সমাধির সর্বোত্তম অবস্থা প্রাপ্ত করেছেন, যার সাহায্য আপনি যতদিন ইচ্ছা বৃদ্ধ না হয়ে চিরযুবা রূপে এই শরীরে থাকতে পারেন এবং মানব জাতিকে শিক্ষিত করার যে মহৎ উদ্দেশ্য আপনি নিয়েছেন তা অবশ্যই পূর্ণ করতে পারবেন। এই বলে বুদ্ধদেব বাবাজিকে আশীর্বাদ প্রদান করলেন। অর্থাৎ বাবাজি মহারাজ, আমি অন্য বইতেও পড়েছি, তিনি চিরযুবা বা যাদেরকে দর্শন দিয়েছেন তার সুন্দর শরীরে দর্শন দিয়েছেন, সবাই কিন্তু সুন্দর পুরুষ রূপে বাবাজি মহারাজকে পেয়েছেন। তো এই পাওয়াটা শুধুমাত্র তার ইচ্ছা নয়, তার একটা আশীর্বাদ। আর এই আশীর্বাদ কিন্তু বুদ্ধদেব দিয়েছিলেন। আজীবন যতদিন ইচ্ছা তার এই সুন্দর সুপুরুষ দেহ তিনি ধারণ করে থাকতে পারবেন, চিরযুবা চিরনবীন। এরপর বুদ্ধদেব নিজের দক্ষিণ হস্ত বৃত্তাকারে ঘুরিয়ে শূন্যে একটি দ্বার উন্মুক্ত করলেন। তিনি বাবাজিকে এই দ্বারের ভেতরে প্রবেশের নির্দেশ দিলেন আর বললেন, পৃথিবীর বুকে আপন শিষ্যদের নিয়ে প্রভূত দিব্য শক্তির
সঞ্চার করো। অর্থাৎ বুদ্ধদেব তার দক্ষিণ হাতে একটা গোল মতো আকৃতি করে একটি শূন্যের মধ্যে একটা দরজা খুলে দিলেন। তিনি বাবাজিকে ওই দরজার ভেতরে প্রবেশ করতে দিলেন আর বললেন, পৃথিবীর বুকে আপন শিষ্যদের নিয়ে এই প্রভূত দিব্য শক্তির সঞ্চার করো। অর্থাৎ যাদের জ্ঞান দিতে হবে, যারা মেডিটেশন করছে গভীর থেকে গভীরতম, তাদেরকে তুমি সঠিক মার্গ দর্শন করাও। এটাই তিনি তার মেসেজ করেছিলেন বা জানিয়েছিলেন। বাবাজি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এবং ওই বৃত্তের অভ্যন্তরে নির্দ্বিধায় প্রবেশ করলেন। যে বৃত্তের মধ্যে কোনো বাধা বিঘ্ন ছিল না, তাই তিনি নির্দ্বিধায় প্রবেশ করেছিলেন। বৃত্তর ভেতরে প্রবেশ করতেই দ্বার বন্ধ হয়ে গেল। যখন তিনি প্রবেশ করলেন তখন একটা দরজা মতো বন্ধ হয়ে গেল। এই দৃশ্য বাবাজিকে একটি সাদা ধুতি এবং কাঁধে একটি অঙ্গবস্ত্র পরিহিত অবস্থায় দেখেছিলাম। এই দৃশ্যে বাবাজিকে একটি সাদা ধুতি এবং কাঁধে একটি অঙ্গ বস্ত্র পরিহিত অবস্থায় দেখেছিলাম। অর্থাৎ পল্লবীজি কিন্তু এই অবস্থায় বাবাজিকে দেখেছেন। বাবাজি বলছে, যা তুমি দেখছো তার উপর বিশ্বাস রাখো। পল্লবীজিকে বলছিল, যেটা তুমি দেখতে পেয়েছো সেটাই সত্য, সেটাই আমি। তাই তুমি এই দর্শনের প্রতি নিজের উপরে বিশ্বাস রাখো, আর ভবিষ্যতেও যা দেখবে তার উপর পূর্ণ বিশ্বাস রাখবে। যখনই তুমি কোনো দৃশ্য দেখবে তখন সেই দৃশ্য দেখাটা তোমার সমগ্র অস্তিত্বের রূপায়ণ মাত্র। যেই মুহূর্তে তুমি তোমার সাধারণ জাগতিক মন দিয়ে সেটি দেখার চেষ্টা করো, তা অদৃশ্য হয়ে যাবে। দিব্যদর্শনের পরবর্তী পর্যায়ে বাবাজি অত্যন্ত ধীর পদক্ষেপে আপন মার্গের দিকে অগ্রসর হচ্ছিলেন। নাতি দূরে তিনি যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেই অবব্যয়ের কাছাকাছি পৌঁছে বাবাজি নিজের হাত ওই ব্যক্তির কাঁধে রাখতেন। তিনি বাবাজির দিকে ফিরে দাঁড়ালেন। এ কি, মনে হলো বাবাজি যেন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখছেন। ওই ব্যক্তি ছিলেন অবিকল বাবাজির মতোই প্রতিমূর্তি। তারপর সেই ব্যক্তি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আপন বাস্তব রূপে রূপান্তরিত হন। উপলব্ধি করি সিরিয়ন নক্ষত্র। চতুর্থ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কথা, যেটা প্রথমে বললাম, সিরিয়নকে কোন ডাইমেনশনে হয়, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। সিরিয়াস নক্ষত্র থেকে এনার আগমন হয়েছে। এই প্রকারে বাবাজির সিরিয়ন জীবনের অস্তিত্ব ছবি আমার সামনে আসে। এক সমান্তরাল জীবনের অস্তিত্ব অনুভূত হয়। বাবাজির এই সিরিয়ন অবতার প্রায় 10 ফুটের এক দীর্ঘ দেহধারী পুরুষ। তার মাথায় বেশ লম্বা চুল এবং কপালে খুব সুন্দর চিত্র আঁকা ছিল। তাহলে সিরিয়ন ডাইমেনশনের মহাযোগী মহাপুরুষেরা কিন্তু পৃথিবীর মানুষের থেকে আলাদা। এখানে পল্লবীজি বাবাজি মহারাজকে প্রায় 10 ফুটের মতো লম্বা দেহধারী সুগঠিত সুন্দর পুরুষ বেশে দেখলেন এবং তার মাথায় লম্বা চুলও দেখলেন। খুব সুন্দর চিত্র আঁকা ছিল ললাটে, কপালে সুন্দর চিত্র আঁকা ছিল, যেখানে পিরামিড আকৃতির একটি বলয় ও তার মধ্যে অনেকগুলো নীল রঙের স্ফটিক দেখতে পাচ্ছিলাম। আর কপালে সুন্দর চিত্র আঁকার মধ্যে কিন্তু ছিল পিরামিড আর নীল রঙের সুন্দর পাথরের মতো ছিল। মনে হচ্ছিল যেন জলজল করছে পাথরগুলো। তিনি রং বেরঙের স্ফটিকের একটি মালাও পরেছিলেন, অর্থাৎ বেশভূষাও কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল।
অনেক রঙের বিচিত্রপূর্ণ মালা, পাথরের যে মালা ছিল সেই পাথরগুলো ভীষণভাবে চমকাচ্ছিল, আলাদা ছিল তার আভা বা জ্যোতি। তিনি সুন্দর একটি যে মালা পরেছিল এবং তার গলা অনুজ্জ্বল সাদা রঙের একটি কাপড়ে ঢাকা ছিল, আর গলাটা কিন্তু একটা সাদা রঙের কাপড়ে ঢাকা ছিল। তার সমগ্র ধর বস্ত্রবিহীন ছিল, শুধুমাত্র নিম্নভাগ একটি বস্ত্র দ্বারা নিখুঁতভাবে আবৃত ছিল। তার পায়ের তলার আকৃতি বেশ বড় লাগছিল। 5টি আঙুলের মধ্যে প্রথম দুটো আঙুল একেবারেই একই আকারের। 5টি আঙুলের মধ্যে প্রথম যে দুটো আঙুল একই আকারে, পরের 3টে আঙুল তার তুলনায় অনেক ছোট বোধ হচ্ছিল পল্লবীজির। পল্লবী যখন দেখলো প্রথম দুটো আঙুল সমানভাবে লম্বায় ছিল আর বাকি 3টে একটু ছোট ছিল। সিরিয়নদের চেহারার সঙ্গে পৃথিবীর মানুষের চেহারার বিশেষ পার্থক্য নেই, তবে ওনার গায়ের রং হালকা নীলাভ ও চক্ষু দুটি বেশ আয়ত, অর্থাৎ সুন্দর বড় বড় যে টানা চোখ বলা হয় তেমনই। কিন্তু ওনার নাম বললেন সফন। আকাশে উড্ডীয়মান একটি ঈগল পাখিকে ধীরে ধীরে স্বপনের কাছে আসতে দেখলাম। পাখিটির মাথায় রং রূপলি এবং পুরো শরীর ময়ূরের মতো নীলাভ। তার সমগ্র ডানায় অতীব সুন্দর নকশা দেখতে পেলাম। ধীরে ধীরে বাবাজি স্বপনের মধ্যে বিলীন হয়ে ওই পাখির পিঠে চেপে উড়ে গেলেন। অর্থাৎ এত সময় যে স্বপনের কথা বলছি, যে সিরিয়নের কথা বলছি, তিনি হলেন কিন্তু মহা অবতার বাবাজি। পাখিটি নিঃসন্দেহেই কোনো উচ্চকোটির জীব। আকাশপথে তাদের নিজস্ব শক্তি মার্গ দেখতে পাচ্ছিলাম এবং পাখিটি অন্তঃক্ষীরের বায়বীয় পরিবহন ব্যবস্থাকে এক প্রশিক্ষিত বিমান চালকের ন্যায় অনুসরণ করছিলেন। যতই তারা এগোচ্ছিলেন, সামনের মার্গ কখনো অদৃশ্য, আবার কখনো বা দৃশ্যায়ন হয়ে যাচ্ছিল। স্বপনকে অত্যন্ত আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা বোধ হচ্ছিল। সূর্য তখন অস্তগামী, সন্ধ্যা প্রায় আসন্ন। সিরিয়াসের সূর্য পৃথিবীর সূর্যের তুলনায় অনেক অনেক গুণ বড়। সিরিয়াসের জীবনশৈলী পৃথিবীর মানুষের থেকে বহু মাত্রায় উন্নত এবং এটি পৃথিবী থেকে 1700 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। সিরিয়াসের জগৎ পৃথিবীর তুলনায় বহুগুণ সমৃদ্ধ ও ঋদ্ধ, অর্থাৎ পৃথিবীর তুলনায় অনেক গুণ জ্ঞানী, অনেক গুণ সমৃদ্ধ, শক্তিশালী। স্বপন তখন বলছে, আমি হলাম সিরিয়ন নেতা স্বপন। আমরা পৃথিবীবাসীদের জন্য মন প্রাণ দিয়ে কাজ করে চলেছি। আমি সর্বদাই ওখানকার মানুষের আহ্বানে সাড়া দিই এবং তাদের মধ্যে অনেকের সাথে আমার যোগাযোগ আছে। ওদের আমি স্বপনের নামেই সকল নির্দেশন প্রেরণ করি। আমি বাবাজি রূপে এই পৃথিবীতে মানব জীবের অনুভব নিয়ে অবতরণ করেছি। আমার এই কার্যের মধ্য দিয়ে আমি মর্তবাসীদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কের মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে তাদের অস্তিত্বের সত্যতা আমাদের থেকে ভিন্ন নয়। পার্থক্য শুধু এইটুকু যে তোমরা নিজেদের সীমিত বিচার বুদ্ধির দ্বারা বিবেচনা করে নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছ। অর্থাৎ সীমিত বিচার বুদ্ধি যে কথাটা, মেসেজটা এখানে
যে অমৃত বাণীটা পল্লবীজিকে দিয়েছেন, সেই সীমিত বিচার বুদ্ধি, অর্থাৎ আমাদের বাহ্যিক জগৎ নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সংসার, এই যে সীমিত বিচার বুদ্ধি বিশ্লেষণ, এটা করলে শুধু হবে না। এই যে সীমিত বিচার বুদ্ধি, এটা কিন্তু স্বপনের সিরিয়নে কিন্তু এই ব্যাপারটা নেই। তাই জন্য বলেছে পৃথিবী থেকে সিরিয়ন অনেক সমৃদ্ধ, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি, অনেক শক্তি, কারণ তারা সীমিত বিচার বুদ্ধি নেই। সেখানে শুধুমাত্র আধ্যাত্মিক যোগী মহাপুরুষরাই থাকেন। সেই একটা মেসেজ এখানে দেওয়া হয়েছে। আমাদের সীমিত জ্ঞান বুদ্ধি নিয়ে থাকি জন্য আমরা এই ডাইমেনশনে যাওয়া তো দূরের কথা, ভাবতেই পারি না। আর এমন সুন্দর আত্মজ্ঞান উপলব্ধি করতে হলে আমাদের শুধুমাত্র ধ্যানই করতে হবে। আর এই ধ্যানই আমাদের সমস্ত কিছু জ্ঞান দিতে পারে, সমস্ত কিছু সুখ, শান্তি, সমৃদ্ধ সমস্তটাই দিতে পারে শুধুমাত্র ধ্যান। তোমরা নিজেদের যথার্থ অস্তিত্বকে ভুলেই গেছো, তাই আমরা তোমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছি। পৃথিবীর বুকে এক অভূতপূর্ব অলৌকিক শক্তির বলয় স্থাপিত করার উদ্দেশ্যই আমাদের এই পৃথিবীতে আগমন। সিনিয়র থেকে স্বপনের মতো মহাপুরুষরা, ব্রহ্মর্ষিরা আমাদেরকে সর্বদাই কিন্তু সাহায্যের জন্য হাত দুটো তারা বাড়িয়ে রেখেছে। আর ইনাদেরকে দেখতে পাওয়া, ইনাদের মার্গ দর্শন করা সবটাই সম্ভব একমাত্র কিন্তু ধ্যানের মাধ্যমে। 1000 বছর পূর্বে আমরা সিরিয়নরাই পৃথিবীর মাটিতে পিরামিডের স্থাপন করেছিলাম। আমরাই হলাম এই ব্রহ্মাণ্ডের গণিতজ্ঞ, বৈজ্ঞানিক। উন্নত প্রযুক্তিগত দক্ষতার ফলেই পিরামিডের ন্যায় প্রায়োগিক বস্তুর নির্মাণ আমাদের দ্বারা সম্ভবপর হয়েছিল। পিরামিড স্থাপনের নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর শক্তি ভাণ্ডারকে আরও ঋদ্ধ করা এবং উচ্চ চেতনা পরিগ্রহণে তাকে সাহায্য করা। অর্থাৎ পৃথিবীতে আমরা যে পিরামিডগুলো দেখতে পাই, এটা কিন্তু সিনিয়ররাই সর্বপ্রথম এই পিরামিডকে আবিষ্কার করেছিলেন। তাই তারা বলেছেন আমরা কিন্তু এই পিরামিডের বৈজ্ঞানিক, গণিতজ্ঞ বৈজ্ঞানিক। আর এই পিরামিডে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি আয়ত্ত করতে পারে, আর সেই আয়ত্ত করা এনার্জি কিন্তু পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে পারে। পিরামিড স্থাপনের নেপথ্য মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর শক্তি ভাণ্ডারকে আরও সমৃদ্ধ, ঋদ্ধ এবং উচ্চ চেতনা পরিগ্রহণে তাকে সাহায্য করা। যখনই কেউ পিরামিড দর্শন করেন, তখনই তিনি আশ্চর্য হয়ে ভাবেন, এই পিরামিড কি করে সৃষ্টি হলো। এই রহস্য উদ্ঘাটনে তিনি সর্বদা প্রয়াসী হন। পৃথিবী আমাদের কাছে পরীক্ষণ ও নিরীক্ষণের জন্য এক অতি মনোরম স্থান। অর্থাৎ সর্বদা ব্রহ্মর্ষিরা, মহাপুরুষেরা, মহাযোগীগণেরা পৃথিবীর ওপরে উন্নত থেকে উন্নততর বিষয় বা কার্য কি করে আমাদের উন্নত হয়, আত্মজ্ঞান ঘটে, সেই ব্যাপারে কিন্তু সর্বদা নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এটাই সুন্দর করে বাবাজি মহারাজ কিন্তু আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমরা পৃথিবী লোকে সর্বদাই সেই সকল ব্যক্তির অন্বেষণে থাকি যারা পিরামিড তত্ত্ব সঠিকভাবে আত্মস্থ করে অন্যদের সহজে বুঝিয়ে দিতে পারে। বাবাজির মতো মানুষেরা, মহাপুরুষেরা কিন্তু মানুষ তো বলা যায় না, অতি মানব ব্রহ্মর্ষিরা সর্বদা আমাদের কিন্তু খুঁজে চলেছেন। আমরা যারা উৎসাহী তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য। একদা আমরা পৃথিবীতে অগণিত পিরামিড নির্মাণ করে সেই সুসময়ের প্রতীক্ষা করছিলাম, যখন সমগ্র মানব জাতি ব্যক্তিগণ যাত্রার মাধ্যমে অগ্রসর হয়ে পিরামিড শক্তির সাহায্যে আধ্যাত্মিক ক্রান্তি আনবে।
তেনারাও কিন্তু অপেক্ষা করছেন আমরা সবাই যেন পিরামিডের আয়ত্তে আসি, অনেক থেকে অনেক পিরামিড প্রতিষ্ঠিত করি। আমরা পিরামিডের ভেতরের দিকে ও বাইরের দিকে 2 কিলোমিটার ব্যাপী শক্তির এক জাল বিস্তার করেছি, যা সাধারণ মানুষের দৃষ্টির অগোচর। আমরা এই শক্তি জাল ইজিপসিয়ানের পিরামিডের কালে বানিয়েছিলাম। ওই পিরামিডের পর যতগুলো পিরামিড তৈরি হয়েছে সেগুলির সবটিতে এই জাতীয় জাল দেখতে পাওয়া যায়। তুমি একে শক্তি জালও বলতে পারো। মাস্টার পল্লবীকে এত সুন্দর জ্ঞান কিন্তু মহা অবতার বাবাজিই দিচ্ছেন। অর্থাৎ ইজিপ্টের যে পিরামিডগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু স্বপনেরাই বানিয়েছিলেন। আর ওই পিরামিডের পর যতগুলো পিরামিড তৈরি হয়েছে সেগুলির সবকটিতেই এই জাতীয় জাল দেখতে পাবে, যা তুমি একে শক্তি জালও বলা হয়। অর্থাৎ পিরামিডের পরে যে 2 কিলোমিটার ব্যাপী একটা শক্তির জাল বিস্তার করে, সেই শক্তি জালের কথা বলেছেন পল্লবী। এই শক্তি জালের কাজ কি? স্বপনের কাছে পল্লবী জিজ্ঞাসা করেছেন যে এই যে শক্তি জাল, এই জালটার কি কাজ, এটা আমাদের কি কাজ করবে আমাদের ওপরে? তখন স্বপন বলছেন, আচ্ছা তুমি কি কখনো মানব শরীরের অভ্যন্তরে কোষদের অবস্থান লক্ষ্য করেছ? ওই দেহ কোষগুলোর গঠন শৈলী কিন্তু এক প্রকার জালের মতোই। যখন পৃথিবীবাসীরা পিরামিডের বাহ্যিক প্রয়োগ করবেন, পিরামিডের নিচে বসে ধ্যান করবেন, অথবা পিরামিডের নিচে বসে যে কোনো কাজ করবেন, যখন এই শক্তি তরঙ্গ ওই ব্যক্তির শরীরে অভ্যন্তরস্থিত সকল সূক্ষ্মাতি সূক্ষ্ম কোশিকা তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়, এই সমগ্র প্রক্রিয়ায় যখন আমরা পিরামিডের শক্তি তরঙ্গের সঙ্গে মানব শরীরের শক্তি তরঙ্গকে জাগ্রত করে তুলি, তখনই মানব চেতনার সর্বোত্তম বিকাশ ঘটে। অর্থাৎ সুন্দর একটি মেসেজ, আমাদের মানব চেতনার সর্বোত্তম বিকাশের জন্যই পিরামিডের এই শক্তি জাল স্বপনেরা তৈরি করেছেন, পুরোটাই পৃথিবীর মানুষের কল্যাণার্থে, আত্মজ্ঞান অর্জনের অর্থে। আপনাদের সকলের সঙ্গে বার্তালাপ করতে আমরা অত্যন্ত ইচ্ছুক। মাস্টার পল্লবীকে বলছেন, আপনার মতো যারা মাস্টার রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলার জন্য প্রস্তুত আছি, শুধুমাত্র আমাদেরকে জানতে হবে। কিন্তু সর্বদা সশরীরে পৃথিবীতে উপস্থিত হওয়া সম্ভবপর হয় না, সবসময় সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হয় না, স্বপন কিন্তু পল্লবীজিকে বলছে। তাই সর্বদা আমরা পিরামিডের শক্তি তরঙ্গের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। অর্থাৎ শক্তি জাল কিন্তু স্বপনেরাই করছে, সর্বদাই তারা এই শক্তি জাল বিছিয়ে রেখেছে। যার যেমন রিসিভ ক্ষমতা সে সেইভাবে সেটা বুঝতে পারবে, স্বপনদের দেখতে পারবে। আমাদের সমগ্র গ্রহে অজস্র পিরামিড আছে। পিরামিডগুলো সিরিয়ান জগৎ থেকে পৃথিবী লোকের সঞ্চার ব্যবস্থার কাজ করে। যখনই আমরা তোমাদের গ্রহে যাই, তখন আমরা এই শক্তি তরঙ্গের মাধ্যমে সূক্ষ্ম রূপে প্রবেশ করি। এই শক্তি তরঙ্গ তাই আমাদের কাছে এক জগৎ থেকে জগতে পদার্পণ করার প্রবেশদ্বার হিসাবে প্রবাহিত হয়। আমরা তোমাদের গ্রহকে প্রকাশ যুগের প্রাণশক্তিপূর্ণ অস্তিত্বের প্রতিরূপ হিসাবে দেখতে চাই। পৃথিবী ইতিমধ্যেই প্রকাশ যুগে প্রবেশ করেছে, কিন্তু আগে আমাদের বুঝতে হবে বাস্তবে এই প্রকাশ যুগ আসলে কি। পৃথিবী প্রকাশ যুগে প্রবেশ করলেই যে আমরা বুঝতে পারবো সেটা নয়,
এখানে বাবাজি মহারাজ বলছে, আগে প্রকাশ যুগ কি সেই সম্বন্ধে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই প্রকাশ ধরাধামে অনেকের কাছেই পৌঁছে গেছে। তাদের ভাগই নিজেদের অভ্যন্তরে এই অনুভূতিকে অনুভব করছেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের আরও উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করতে হবে। পৃথিবীবাসীরা আপন আত্মার থেকে সম্বন্ধচ্যুত হয়ে পড়েছে। এমত অবস্থায় তাদের সাহায্যের জন্য আমরা সর্বদা প্রস্তুত। পিরামিড ছাড়া ডলফিনদের মাধ্যমেও আমরা মর্ত্যবাসীদের সঙ্গে প্রগাঢ় সম্বন্ধ গড়ে তুলি। আর এছাড়াও স্বপন বলছেন যে পিরামিডের শক্তি জালের মাধ্যমে তো আমরা মানব জাতির ওপরে একটা নিজেদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি। এছাড়াও কিন্তু ডলফিনের মাধ্যমেও আমরা মানব জাতি বা মর্ত্যবাসীর জন্য একটা সম্বন্ধ গড়ে তুলেছি। বেশিরভাগ সিরিয়ানরাই পৃথিবীর শক্তিবর্ধকের জন্য ডলফিন রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ডলফিনের কিন্তু জন্মটা তাহলে কোনো মহাপুরুষের ইচ্ছা অনুসারে সেই সুন্দর মেসেজটি কিন্তু এখানে বলেছেন। আর এই জন্যই আমরা দেখতে পাই যে ডলফিনদের কিন্তু মানুষের সঙ্গে খুব ভালো সুগভীর একটা সম্পর্ক তৈরি হয়। তারা মানুষের আদব কায়দা অনেক কিছু সুন্দরভাবে বুঝতে পারে আর আয়ত্ত করতে পারে। পৃথিবীবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ডলফিনের ভূমিকা অনস্বীকার্য। আমরা পৃথিবীর উৎপত্তি এবং সময়ের সাথে সাথে তার বিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। আমাদের কাছে পৃথিবী হলো দ্বিতীয় পরিবারের মতন, আমাদের দ্বিতীয় আলয়। পল্লবী, দয়া করে আপনার বাসস্থান সিরিয়নের বিষয়ে কিছু বলুন। পল্লবী তখন স্বপনকে বলছে, সিরিয়নে যে আপনার বাসস্থান সেই সম্বন্ধে আমাদেরকে একটু জ্ঞান দিন, আমরা বুঝতে পারি। স্বপন তখন নিজেকে বলছে, যুক্তিগত দিক থেকে বিচার করলে সিরিয়াস নক্ষত্র প্রতিটি ক্ষেত্রেই এত উন্নত যা তোমার কল্পনারও অতীত, যে সিরিয়ন নক্ষত্র এত পরিমাণে উন্নত আমরা কল্পনাও করতে পারবো না। সেখানে পৃথিবী বিজ্ঞানের সাহায্য মানবের সুখ স্বাচ্ছন্দ্যের হেতু সেই সকল যন্ত্র তৈরি হয়েছে যা জীবনকে নিঃসন্দেহে আরামদায়ক ও আনন্দময় করে তোলে। আর যে কেউ এর সুবিধাজনক প্রয়োগ করতে পারে। সেখানে সিরিয়াস নক্ষত্রর আত্মার উচ্চতম জ্ঞান প্রাপ্ত করার ক্ষেত্রেও আমরা বিজ্ঞানের ব্যবহার করে থাকি। এখানে সমস্ত কিছুই বিজ্ঞানের মাত্রা এত উন্নত পর্যায়ে যে স্বপন সুন্দরভাবে বলছেন যে আমরা যে একটা সুখ শান্তি আরাম করব সেটাও কিন্তু একটা বিজ্ঞান প্রয়োগ করে করতে পারে, এতটাই উন্নত। এই বিজ্ঞান আমাদের মার্গদর্শন করায়। আমাদের কাছে পৃথিবীবাসীদের ব্যবহৃত যন্ত্রের ন্যায় বিশেষ কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আধ্যাত্মিক স্তরে আমরা প্রত্যেকেই অনেক গুণ পরিণত বা উন্নত। পৃথিবীর মতো যন্ত্র নাই থাকতে পারে, কিন্তু তাদের জ্ঞান আর আধ্যাত্মিক এত পরিমাণেই উন্নত যে এই যন্ত্রগুলোকেও ছাপিয়ে যায়। এই সুন্দর কথাগুলি স্বপন মাস্টার পল্লবীকে বলছে। সিরিয়াস গ্রহের সৌন্দর্যকে সুরক্ষিত করার কাজে আমরা বিজ্ঞানের প্রয়োগ করে থাকি। নিজেদের গ্রহকে বিনষ্ট করার জন্য নয়। নিজেদের গ্রহকে বিনষ্ট করার জন্য আমরা কোনো প্রকারের যন্ত্র ব্যবহার করে থাকি না, সেই সুন্দর মেসেজই দিচ্ছে। সিনিয়ররা সকলেই সর্বদা ভ্রাতা ভাগ্নির ন্যায় একাত্মা হয়ে একে অপরের জন্য প্রস্তুত থাকে। এখানে যে সুন্দর একটা সম্পর্ক ভাই এবং বোনের, সেই সম্পর্কটা এখানে রয়েছে। তাই বলছেন যে
আমাদের এখানে যে সুন্দর একটা সম্পর্কর মাধ্যমে আমরা সর্বদা একে অপরের জন্য সাহায্যের জন্য প্রস্তুত থাকি। শুধুমাত্র বার্তালাপের দ্বারাই সকল কিছুর আশু সমাধান হতে পারে বলে আমরা মনে করি। যদি কোনো সমস্যা হয়ে থাকে শুধুমাত্র সুন্দর বাক্য দ্বারাই সেই সমস্ত অসুবিধাকর ব্যাপার সমাধান হয়ে যায়। মনে হয় এটাই বোধহয় একমাত্র পথ। কথার মাধ্যমে সমস্ত কিছু শান্ত হয়ে যাওয়াই সত্যি একমাত্র পথ। আমরা এও বিশ্বাস করি যে সব কিছুর সঙ্গে সংযোগ স্থাপন অত্যন্ত জরুরি, কারণ প্রতিটি বস্তুই এক নিজস্ব ছন্দ আছে যা তার আপন অন্তর্বাত্মাকে ব্যক্ত করে। উচ্চ স্পন্দনশীল জীব হিসাবে যদি আমরা জীবনের কোনো ক্ষেত্রে বা বস্তুর সঙ্গে স্পন্দিত হতে চাই, সেই ক্ষেত্রে আমরা কখনোই নিজেদের চিন্তাধারাকে ইতিবাচক বা নেতিবাচক রূপে প্রশ্রয় দিই না। উচ্চ স্পন্দনশীল জীব হিসাবে যদি আমরা জীবনে কোনো ক্ষেত্রে বা বস্তুর সঙ্গে স্পন্দিত হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই নিজেদের চিন্তাধারাকে না ইতিবাচকের দিকে টানি না নেতিবাচকের দিকে টানি, কোনোটাই কিন্তু প্রশ্রয় দেন না, অর্থাৎ সর্বদাই শূন্য স্থিতিতে বিরাজমান। আমরা অত্যন্ত সহনশীল, কারণ তা এই বিকাশ প্রক্রিয়ার এক অনিবার্য অঙ্গ। অর্থাৎ সহ্য ক্ষমতা মানুষকে অনেক দূরে পৌঁছে দিতে পারে। সেই সুন্দর মেসেজটি স্বপন এখানে মাস্টার পল্লবীজিকে দিয়েছেন, অর্থাৎ স্বাধ্যায়ের মাধ্যমে সুন্দর মেসেজ আমরাও পাচ্ছি, আত্মজ্ঞান আমাদের বিকাশ হচ্ছে। আমি মহা অবতার বাবাজি রূপে পৃথিবীতে অবতরণ রূপে জন্মগ্রহণ করেছি, যাতে মানব জীবনকে গভীরভাবে নিরীক্ষণ করে আপান জ্ঞান ও ভাণ্ডারকে আরও সম্প্রসারিত করতে পারি। বাবাজি মহারাজ তখন বলছে, আমি জন্মগ্রহণ করেছি মানব রূপে, আর সেখানের যে নাম সেটা কিন্তু মহা অবতার বাবাজি। মানুষকে আত্মজ্ঞানে জ্ঞান ভাণ্ডারে আরও বেশি সমৃদ্ধ প্রসারিত করতে পারি, এটাই ছিল আমার মানব জীবনের জন্মের উদ্দেশ্য। সিরিয়নরা সপ্তমাত্রিক প্রাণী এবং পৃথিবী লোকের সঙ্গে আমাদের আবেগ অনুভূতি একইভাবে স্পন্দিত হয়। সিরিয়নরা সপ্তমাত্রিক প্রাণী, কিন্তু পৃথিবীর মানুষের মতোই তাদের আবেগ অনুভূতি একইভাবেই কিন্তু স্পন্দিত হয়। পৃথিবী লোক আমাদের হৃদয়ের অত্যন্ত কাছে, এবং আমরা সত্যিই তোমাদের গ্রহকে অত্যন্ত ভালোবাসি। আমরা গভীরভাবে উপলব্ধি করি যে প্রত্যেকটি আত্মা প্রেম ও মিত্রতায় চায়, এবং সেই উদ্দেশ্য সাধন হেতু আমরা পৃথিবীবাসীদের সঙ্গে সর্বদা আছি। তোমাদের চিন্তা ভাবনাকে সঠিকভাবে অনুধাবন করতে সাহায্যের জন্য আমরা সর্বদাই প্রস্তুত। এই জন্যই আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সকল মানবিক সাংসারিক অনুভূতিগুলির গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারি। এই সকল অনুভূতি অত্যন্ত গভীর এবং জটিল, কিন্তু মহৎ উদ্দেশ্য প্রাপ্তির হেতু এই সকল অনুভূতির সঙ্গে নিজ ভাবনার মিলন ঘটিয়ে কাজ করার প্রণালী শিখতেই হবে। আমি এক সময়ে একই সঙ্গে বহু জীবন যাপন করি। আমি তোমার সঙ্গে তোমার সমান্তরাল জীবন, বাবাজি এবং স্বপন নামক অস্তিত্বের জ্ঞান ব্যক্ত করলাম, এবং বাবাজি রূপে আমি স্বয়ং এর সাথে এক মিলিত হওয়ার প্রাচীন বিদ্যা প্রাপ্ত হয়েছি।
সেই সঙ্গে দুটি সমান্তরাল জীবনের জ্ঞানকেও গভীরভাবে উপলব্ধ করেছি। দৃশ্যপটের পরিবর্তন হয়। আমি ধীরে ধীরে বাবাজিকে স্বপনের শরীর থেকে বেরিয়ে আসতে দেখি। মুখে হাসির রেশ নিয়ে বাবাজি কৈলাসের দিকে ওই দ্বার হতেই বহির্গমন করেন। সেখান দিয়ে পূর্বে প্রবেশ করেছিলেন, যেখান দিয়ে পূর্বে প্রবেশ করেছিলেন বাবাজির স্বপন হওয়ার জন্য, সিরিয়নের জ্ঞানকে দেওয়ার জন্য। মাস্টারজি পল্লবীর মাধ্যমে আমরা সাধ্য হয়ে আমরাও জ্ঞানে মানে বহির্ভূত হচ্ছি, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রথমে সিনিয়র যে দ্বার দিয়ে প্রবেশ করেছিলেন সেই দ্বার দিয়েই আবার বেরিয়ে গেলেন মহাবতার বাবাজি রূপে। বাবাজি এখানে বলছে, এইবারে আমার প্রথম কাজ হলো এমন একটি স্থান নির্বাচন করা যেখান থেকে আমি নির্ঝঞ্ঝাটে নিজের কাজ করতে পারবো। ভ্রমণ আমার প্রিয় এবং আমি নির্দিষ্ট বাসস্থানহীন হলেও এমন একটি স্থান সাধনার জন্য নির্বাচন করতে চাইছিলাম যা আমার কর্মকেন্দ্র হবে। সেই অভিপ্রায় নিয়েই আমি কুকুছিনাকে বেছে নিই এবং আমার কর্মকেন্দ্র হিসেবে, অর্থাৎ বাবাজির কোনো বাসস্থান বলে নির্দিষ্ট জায়গা নেই, তবুও তিনি তার কর্মকাণ্ডকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কুকুছিনাকেই বেছে নিয়েছিলেন। সেই কথাই এখানে তিনি বলেছেন। আমি এই পৃথিবীতে আপন আত্মার ক্রিয়াবিধি এবং আপন ভূমিকার কার্যকারিতা গভীরভাবে অনুধাবনের জন্য এই স্থানে বসে ধ্যানে নিমগ্ন হই। শূন্য স্থিতিতে গিয়ে উচ্চ চেতনার সঙ্গে মিলিত হওয়ার বাসনায় ধ্যান করতে থাকি এবং এইভাবে বহু বছর অতিক্রান্ত হয়। এইগুলো বছর ধরে গভীর ধ্যান করার ফলে আমার কায়িক শরীর অত্যন্ত মজবুত শক্তি তরঙ্গে ভরপুর ও প্রকাশরূপ হয়ে ওঠে। আমি আধ্যাত্মিক শরীরের নেপথ্যে বিজ্ঞান অধ্যয়ন করেছি, তাই আমি জানি মনুষ্য শরীরই এই সাধন সিদ্ধির যথার্থ আধার। আমি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপের ইচ্ছা রাখতাম এবং আমার আধ্যাত্মিক দেহ এক্ষেত্রে আমাকে প্রভূত সাহায্য করেছে। এখন আমি আমার আধ্যাত্মিক শরীরের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে হওয়া কিছু বিশেষ অনুভূতির কথা তোমাকে জানাবো। জসপ্রীত এবং প্রিসলার গৃহে বাবাজির সঙ্গে আমার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের যথোপযুক্ত স্থানরূপে চিহ্নিত হয়ে গিয়েছিল। বাবাজির সঙ্গে আমার বেশিরভাগ কথাবার্তাই ওদের বাড়িতে বসেই হচ্ছিল। একদিন বাবাজির সঙ্গে এই আধ্যাত্মিক বার্তালাপ লিপিবদ্ধ করার সময় আমার মনে এই ভাবনায় উদয় হয় যে বাবাজি নিঃসন্দেহে এই সাধন কার্যের জন্য তাদের ঘরটি নির্বাচন করেছেন। আমি নিজেকেও প্রশ্ন করি যে এর পেছনে কি আরও কোনো রহস্য আছে? সঙ্গে সঙ্গে আমার মানসপটে এক দৃশ্য ভেসে ওঠে, যেখানে স্বয়ং নিজেকে মহাবতার বাবাজির কুকুসিনার গুহার দ্বার দিয়ে নিচে নামতে দেখি। যখনই এই বার্তা পল্লবীজির প্রশ্ন বার্তা আসে তখনই কিন্তু কুকুছিনার গুহা দ্বার দিয়ে বাবাজিকে নিচে নামতে একটা দৃশ্য দেখে। সেই সঙ্গে এও দেখি যে বাবাজির গুহা থেকে জসপ্রীতের বাড়ি একটি মার্গ দ্বারা সংযুক্ত হয়ে আছে। নিঃসন্দেহে বাবাজি আপন কার্যের জন্যেও এই মার্গকেই নিশ্চিত রূপে ব্যবহার করেছিলেন। যে মুহূর্তে ওই দৃশ্যপটে আমার চোখ ফিকে হয়ে যায়, বাবাজি হাসি মুখে প্রশ্ন করেন, এখনো কি মনে হচ্ছে যে তুমি তোমার প্রশ্নের উত্তর পাওনি? প্রিয় বন্ধুরা,
চতুর্থ অধ্যায় এখানেই শেষ হলো। আপনারা সুন্দরভাবে আমার সঙ্গে থাকার জন্য, স্বাধ্যায় অনুষ্ঠানকে সার্থক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চতুর্থ অধ্যায় আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পঞ্চম অধ্যায় নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।